চতুর্দশ পরিচ্ছেদ। কয়দিন ধরিয়া ছোট ছেলেটির পীড়া হইয়াছে, তাহা হইবে না তো কি? কিছুরই তো নিয়ম নাই। করুণা ডাক্তার ডাকাইয়া আনিল। ডাক্তার আসিয়া কহিল, পীড়া শক্ত হইয়াছে। করুণা তো দিন রাত্রি তাহাকে কোলে করিয়া বসিয়া রহিল। পীড়া বাড়িতে লাগিল। করুণা কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। গ্রামের নেটিভ ডাক্তার কপালীচরণবাবু পীড়ার তত্ত্বাবধান করিতেছেন। তাহাকে ফি দিবার সময় তিনি কহিলেন, থাক থাক, পীড়া অগ্রে সারুক। পণ্ডিত মহাশয় বুঝিলেন, নরেন্দ্রদের দুরবস্থা শুনিয়া দয়ার্দ্র ডাক্তারটি বুঝি ফি লইতে রাজি নহেন। 2 বেলা তাহাকে ডাকাইয়া আনিলেন। তিনিও অম্লান বদনে আসিলেন। নরেন্দ্র এক্ষণে বাড়িতে নাই। ও পাড়ার পিতৃমাতৃহীন নাবালক জমিদারটি সম্প্রতি সাবালক হইয়া উঠিয়া জমিদারি হাতে লইয়াছেন। নরেন্দ্র তাহাকেই পাইয়া বসিয়াছে। তাহারই স্কন্ধে চাপিয়া নরেন্দ্র দিব্য আরামে আমোদ করিতেছেন এবং গদাধর ও স্বরূপকে তাহারই হস্তে গচ্ছিত রাখিয়া নিশ্চিন্ত হইবার চেষ্টা করিতেছেন। কিন্তু গদাধর ও স্বরূপকে যে শীঘ্র তাহার স্কন্ধ হইতে নড়াইবেন, তাহার জো নাই। গদাধরের একটি উদ্দেশ্য আছে, স্বরূপেরও এক উদ্দেশ্য আছে। ছেলেটির পীড়া অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। ডাক্তার ডাকিতে একজন লোক পাঠানো হইল। ডাক্তারটি তাহার হস্ত দিয়া তাহার 2 বেলার যাতায়াতের দরুন যাহা পাওনা আছে সমস্ত হিসাব সমেত এক বিল পাঠাইয়া দিলেন। ছেলেটি অবশ হইয়া পড়িয়াছে। করুণা তাহাকে কোলে করিয়া তাহার মুখের পানে চাহিয়া আছে। সকল কর্মে নিপুণ নিধি মাঝে মাঝে তাহার নাড়ি দেখিতেছে। কহিল, নাড়ি অতিশয় ক্ষীণ হইয়া আসিয়াছে। আকুল হৃদয়ে সকলেই ডাক্তারের জন্য প্রতীক্ষা করিতেছে। এমন সময় বিল লইয়া সেই লোকটি ফিরিয়া আসিল। সকলেই সমস্বরে জিজ্ঞাসা করিল, ডাক্তার কই? সে সেই বিল হাজির করিল। সকলেই তো অবাক। মুখ চোখ শুকাইয়া পণ্ডিত মহাশয় তো ঘামিতে লাগিলেন। নিধির হাত ধরিয়া কহিলেন, এখন উপায় কি? নিধি কহিল, টাকার জোগাড় করা হোক। সহসা টাকা কোথায় পাওয়া যাইবে? এদিকে পীড়ার অবস্থা ভালো নহে। যত কাল বিলম্ব হয় ততই খারাপ হইবে। মহা গোলযোগ পড়িয়া গেল। করুণা বেচারি কাঁদিতে লাগিল। পণ্ডিত মহাশয় বিব্রত হইয়া বাড়ি ফিরিয়া আসিলেন। হাতে যাহা কিছু ছিল আনিলেন। কাত্যায়নী ঠাকুরানীটি টাকা বাহির করিয়া দিবার সময় অনেক আপত্তি করিয়াছিলেন। পণ্ডিত মহাশয় বিস্তর কাকুতি মিনতি করিয়া তবে টাকা বাহির করেন। ভবি তাহার শেষ সম্বল বাহির করিয়া দিল। অনেক কষ্টে অবশেষে ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। তখন রোগীর মুমূর্ষু অবস্থা। ডাক্তারটি অম্লান বদনে কহিলেন, ছেলে বাঁচিবে না। এমন সময় টলিতে টলিতে নরেন্দ্র ঘরে আসিয়া প্রবেশ করিলেন। ঘরে ঢুকিয়া ঘরে যে কিসের গোলমাল কিছুই ভালো করিয়া বুঝিতে পারিল না। কিছুক্ষণ শূন্য নেত্রে পণ্ডিত মহাশয়ের দিকে চাহিয়া রহিল। অবশেষে কি বিড়বিড় করিয়া বকিয়া পণ্ডিত মহাশয়কে জড়াইয়া ধরিয়া মারিতে আরম্ভ করিল। পণ্ডিত মহাশয়ও মহা গোলযোগে পড়িয়া গেলেন। ডাক্তার ছাড়াইতে গেলেন। তাহার হাতে এমন একটি কামড় দিল যে রক্ত পড়িতে লাগিল। এইরূপ গোলযোগ করিয়া সেইখানে শুইয়া পড়িল। ক্রমে শিশুর মুখ নীল হইয়া আসিল। করুণা সমস্ত গোলমালে অর্ধ হতজ্ঞান হইয়া বালিশে ঠেস দিয়া পড়িয়াছে। ক্রমে শিশুর মৃত্যু হইল, কিন্তু দুর্বল করুণা তখন একেবারে অজ্ঞান হইয়া পড়িয়াছে।
পঞ্চদশ পরিচ্ছেদ। আহা, বিষণ্ণ করুণাকে দেখিলে এমন কষ্ট হয় যে ইচ্ছা করে প্রাণ দিয়াও তাহার মনের যন্ত্রণা দূর করি। কতদিন তাহাকে আর হাসিতে দেখি নাই। ভালো করিয়া আহার করে না, স্নান করে না, ঘুমায় না, মলিন, বিবর্ণ, ম্রিয়মাণ, শীর্ণ, জ্যোতিহীন চক্ষু বসিয়া গিয়াছে। মুখশ্রী এমন দীন করুণ হইয়া গিয়াছে যে দেখিলে মনে হয় না যে এ বালিকা কখনো হাসিতে জানিত। ভবির হস্তে যাহা কিছু অর্থ ছিল সমস্ত প্রায় ফুরাইয়া গিয়াছে। কি করিয়া সংসার চলিবে তাহার কিছুই ঠিক নাই। পণ্ডিত মহাশয়ের সাহায্যে কোনো মতে দিন চলিতেছে। নিধি স্বরূপের উল্লেখ করিয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিল, সে বাবুটি কি করে বলিতে পারো? নরেন্দ্র, কেন বলো দেখি। নিধি, ও লোকটিকে আমার তো বড় ভালো ঠেকে না। নরেন্দ্র, কেন, কি হইয়াছে? নিধি, না, কিছুই হয় নাই, তবে কিনা সে কথা থাক। বাবুটির বাড়ি কোথায়? নরেন্দ্র, কলিকাতা। নিধি, আমিও তাহাই ঠাউরাইয়াছিলাম, নহিলে এমন স্বভাব হইবে কেন? নরেন্দ্র, কেন, কি হইয়াছে বলোই না। নিধি, আমি সে কথা বলিতে চাহি না, কিন্তু উহাকে বাড়ি হইতে বাহির করিয়া দেও। নরেন্দ্র অধীর হইয়া উঠিয়া কহিল, কি কথা বলিতেই হইবে। নিধি কহিল, যাহা হইয়া গিয়াছে তাহার আর চারা নাই, কিন্তু সাবধান থাকিও, ও লোকটি আর যেন বাড়ির ভিতরের দিকে না যায়। নরেন্দ্র, সে কি কথা, স্বরূপ তো বাড়ির ভিতরে যায় নাই। নিধি, সে কি তোমাকে বলিয়া গিয়াছে? নরেন্দ্র অবাক হইয়া নিধির মুখের দিকে চাহিয়া রহিল। নিধি কহিল, আমি তো ভাই আমার কাজ করিলাম, এখন তোমার যাহা কর্তব্য হয় করো। নরেন্দ্র ভাবিল, এ সকল তো বড় ভালো লক্ষণ নয়। স্বরূপ কয়দিন ধরিয়া ভাবিয়াছে যে করুণা তাহার জন্য একেবারে পাগল, এ কথা নিধি সহসা তাহাকে কেন কহিল। বুঝিল, নিশ্চয় করুণা তাহাকে দিয়া বলিয়া পাঠাইয়াছে। স্বরূপ ভাবিল, তবে আমিও তাহার প্রেমে পাগল, এ কথাও তো তাহাকে জানানো উচিত। স্থির করিল, সুবিধা পাইলে নিজে গিয়া জানাইবে। জ্যোৎস্না রাত্রি। ছেলেবেলা করুণা যেখানে দিন রাত্রি খেলা করিয়া বেড়াইত, সেই বাগানের ঘাটের উপর সে শুইয়া আছে। অতি ধীরে ধীরে বাতাসটি গায়ে লাগিতেছে। সেই জ্যোৎস্না রাত্রির সঙ্গে, সেই মৃদু বাতাসটির সঙ্গে, সেই নারিকেল বনটির সঙ্গে তাহার ছেলেবেলাকার কথা এমন জড়িত ছিল যেন তাহারা তার ছেলেবেলাকারই একটি অংশ। সেই দিনকার কথাগুলি শ্মশানে বায়ু উচ্ছ্বাসের ন্যায় করুণার প্রাণের ভিতর গিয়া হু হু করিতে লাগিল। যন্ত্রণায় করুণার বুক ফাটিয়া, বুকের বাঁধন যেন ছিঁড়িয়া অশ্রুর স্রোত উচ্ছ্বসিত হইয়া উঠিল। বাগানে আর দুইজন লোক লুকাইয়া আছে, নরেন্দ্র ও স্বরূপ। নরেন্দ্র চুপি চুপি স্বরূপের পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছে, দেখিবে স্বরূপ কি করে। করুণা সহসা দেখিল একজন লোক আসিতেছে, চমকিয়া উঠিল, জিজ্ঞাসা করিল, কে ও? স্বরূপ কহিল, আমি স্বরূপচন্দ্র। নিধিকে দিয়া যে কথা বলিয়া পাঠানো হইয়াছিল তাহা কি স্মরণ নাই? করুণা তাড়াতাড়ি ঘোমটা টানিয়া চলিয়া যাইতেছে, এমন সময়ে নরেন্দ্র আর না থাকিতে পারিয়া বাহির হইয়া পড়িল। করুণা তাড়াতাড়ি অন্তঃপুরে প্রবেশ করিল। নরেন্দ্র ভাবিল, তাহাকে দেখিতে পাইয়াই করুণা ভয়ে পলাইয়া গেল বুঝি।
ষোড়শ পরিচ্ছেদ। নরেন্দ্র কহিল, হতভাগিনী, বাহির হইয়া যা। করুণা কিছুই কহিল না। এখনই দূর হইয়া যা। করুণা নরেন্দ্রের মুখের দিকে চাহিয়া রহিল। নরেন্দ্র মহারুষ্ট হইল। অগ্রসর হইয়া কঠোরভাবে করুণার হস্ত ধরিল। করুণা কহিল, কোথায় যাইব? নরেন্দ্র করুণার কেশগুচ্ছ ধরিয়া নিষ্ঠুরভাবে প্রহার করিতে লাগিল। কহিল, এখনই দূর হইয়া যা। ভবি ছুটিয়া আসিয়া কহিল, কোথায় দূর হইয়া যাইবে? এবং স্মরণ করাইয়া দিল যে ইহা তাহার পিতার বাটি নহে। নরেন্দ্র তাহাকে উচ্চতম স্বরে কহিল, তুই কি করিতে আইলি? ভবি মাঝে পড়িয়া করুণাকে ছাড়াইয়া লইল ও কহিল, আমার প্রাণ থাকিতে কেমন তুমি করুণাকে অনুপের বাটি হইতে বাহির করিতে পারো দেখি। নরেন্দ্র ভবিকে যতদূর প্রহার করিবার করিল ও অবশেষে শাসাইয়া গেল যে পুলিশে খবর পাঠাইয়া দিগে। ভবি কহিল, ইহা তো আর মগের মুলুক নহে। নরেন্দ্র চলিয়া গেলে পর করুণা ভবির গলা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, ভবি, আমাকে রাস্তা দেখাইয়া দে, আমি চলিয়া যাই। ভবি করুণাকে বুকে টানিয়া লইয়া কহিল, সে কি মা, কোথায় যাইবে? আমি যতদিন বাঁচিয়া আছি ততদিন আর তোমাকে কোনো ভাবনা ভাবিতে হইবে না। বলিতে বলিতে ভবি কাঁদিয়া ফেলিল। করুণা আর একটি কথা বলিতে পারিল না। তাহার বিছানার উপর ঝাঁপাইয়া পড়িল, বাহুতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। সমস্ত দিন করুণা কিছু খাইল না। ভবি আসিয়া কত সাধ্য সাধনা করিল, কিন্তু কোনো মতে তাহাকে খাওয়াইতে পারিল না। সমস্ত দিন তো কোনো প্রকারে কাটিয়া গেল। সন্ধ্যা হইল। পল্লীর কুটিরে কুটিরে সন্ধ্যার প্রদীপ জ্বালা হইয়াছে। পূজার বাড়িতে শঙ্খ ঘণ্টা বাজিতেছে। সমস্ত দিন করুণা তাহার সেই শয্যাতেই পড়িয়া আছে। রাত্রি হইলে পর সে ধীরে ধীরে উঠিয়া অন্তঃপুরের সেই বাগানটিতে চলিয়া গেল। সেখানে কতক্ষণ ধরিয়া বসিয়া রহিল। রাত্রি আরো গভীরতর হইয়া আসিয়াছে। পৃথিবীকে ঘুম পাড়াইয়া নিশীথের বায়ু অতি ধীর পদক্ষেপে চলিয়া যাইতেছে। এমন শান্ত ঘুমন্ত গ্রাম যে মনে হয় না এ গ্রামে এমন কেহ আছে যে এমন রাত্রে মর্মভেদী যন্ত্রণায় অধীর হইয়া মরণকে আহ্বান করিতেছে। করুণার বিজন ভাবনায় সহসা ব্যাঘাত পড়িল। করুণা সহসা দেখিল নরেন্দ্র আসিতেছে। বেচারি ভয়ে থতমত খাইয়া উঠিয়া বসিল। নরেন্দ্র আসিয়া অতি কর্কশ স্বরে কহিল, আমি উহাকে প্রতি ঘরে খুঁজিয়া বেড়াইতেছি, উনি কিনা বাগানে আসিয়া বসিয়া আছেন। আজ রাত্রে যে বড় বাগানে আসিয়া বসা হইয়াছে, স্বরূপ তো এখানে নাই। করুণা মনে করিল এইবার উত্তর দিবে। নিরপরাধিনীর উপর কেন নরেন্দ্রের এইরূপ সংশয় হইল জিজ্ঞাসা করিবে, কিন্তু কি কথা বলিবে কিছুই ভাবিয়া পাইল না। নরেন্দ্রের ভাব দেখিয়া সে ভয়ে আকুল হইয়া একটি কথাও বলিতে পারিল না। নরেন্দ্র কহিল, আয়, বাড়িতে আর এক মুহূর্তও থাকিতে পাইবি না। করুণা একটি কথাও কহিল না। কিসের অলক্ষিত আকর্ষণে যেন সে অগ্রসর হইতে লাগিল। একবার সে মনে করিল বলিবে, ভবির সহিত দেখা করিয়া যাই, কিন্তু একটি কথাও বলিতে পারিল না। গৃহের দ্বার পর্যন্ত গিয়া পৌঁছিল। ব্যাকুল হৃদয়ে দেখিল সম্মুখে দিগন্ত প্রসারিত মাঠে জনপ্রাণী নাই। মনে করিল সে নরেন্দ্রের পায়ে ধরিয়া বলিবে তাহার বড় ভয় হইতেছে, সে যাইতে পারিবে না, সে পথ ঘাট কিছুই চিনে না। কিন্তু মুখে কথা সরিল না। ধীরে ধীরে দ্বারের বাহিরে গেল। নরেন্দ্র কহিল, কালই সকালে তোকে যদি গ্রামের মধ্যে দেখিতে পাই তবে পুলিশের লোক ডাকাইয়া বাহির করিয়া দিব।
দ্বার রুদ্ধ হইল। ভিতর হইতে নরেন্দ্র তালা বন্ধ করিল। করুণার মাথা ঘুরিতে লাগিল। করুণা আর দাঁড়াইতে পারিল না, অবসন্ন হইয়া প্রাচীরের উপর পড়িয়া গেল। কতক্ষণের পর উঠিল, মনে করিল ভবির সহিত একবার দেখা হইল না। কতক্ষণ পর্যন্ত শূন্য নয়নে বাড়ির দিকে চাহিয়া রহিল। প্রাচীরের বাহির হইয়া দেখিল তাহার সেই বাগানের গাছপালা নীরবে দাঁড়াইয়া আছে। দেখিল দ্বিতীয় তলের যে গৃহে তাহার পিতা থাকিতেন, যে গৃহে সে তাহার পিতার সহিত কতদিন খেলা করিয়াছে, সে গৃহের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত। ভিতরে একটি ভগ্ন খাট পড়িয়া আছে। তাহার সম্মুখে নিস্তেজ একটি প্রদীপ জ্বলিতেছে। কতক্ষণের পর নিঃশ্বাস ফেলিয়া করুণা ফিরিয়া দাঁড়াইল। গ্রামের পথে চলিতে আরম্ভ করিল। কতক দূর গিয়া আবার একবার ফিরিয়া চাহিল। দেখিল সেই বিজন কক্ষে একটি মাত্র মুমূর্ষু প্রদীপ জ্বলিতেছে। ছেলেবেলা যাহারা করুণাকে সুখে খেলা করিতে দেখিয়াছে, তাহারা সকলেই আপন কুটিরে নিশ্চিন্ত হইয়া ঘুমাইতেছে। তাহাদের সেই কুটিরের সম্মুখ দিয়া ধীরে ধীরে করুণা চলিয়া গেল। আর একবার ফিরিয়া চাহিল। দেখিল তাহার পিতার কক্ষে এখনো সেই প্রদীপটি জ্বলিতেছে। সেই গভীর নীরব নিশীথে অসংখ্য তারকা নিমেষহীন স্থির নেত্রে নিম্নে চাহিয়া দেখিল দিগন্ত প্রসারিত জনশূন্য অন্ধকার মাঠের মধ্য দিয়া একটি রমণী একাকিনী চলিয়া যাইতেছে। পণ্ডিত মহাশয় সকালে উঠিয়া দেখিলেন কাত্যায়নী ঠাকুরানী গৃহে নাই। ভাবিলেন গৃহিণী বুঝি পাড়ার কোনো মেয়ে মহলে গল্প ফাঁদিতে গিয়াছেন। অনেক বেলা হইল, তথাপি তাহার দেখা নাই। তা মাঝে মাঝে প্রায়ই তিনি এরূপ করিয়া থাকেন, কিন্তু পণ্ডিত মহাশয় আর বেশিক্ষণ স্থির থাকিতে পারিলেন না। যেখানে যেখানে ঠাকুরানীর যাইবার সম্ভাবনা ছিল খোঁজ লইতে গেলেন। মেয়েরা চোখ টেপাটিপি করিয়া হাসিতে লাগিল। কহিল, মিনসা একদণ্ড আর কাত্যায়নী পিসিকে ছাড়িয়া থাকিতে পারে না। কোথায় গিয়াছে বুঝি তাই খুঁজিতে বাহির হইয়াছেন, কিন্তু পুরুষ মানুষের অতটা ভালো দেখায় না। তাহার মানে তাহাদের স্বামীরা অতটা করেন না, কিন্তু যদি করিতেন তবে বড় সুখের হইত। যেখানে কাত্যায়নীর যাইবার সম্ভাবনা ছিল সেখানে তো পণ্ডিত মহাশয় খুঁজিয়া পাইলেন না, যেখানে সম্ভাবনা ছিল না সেখানেও খুঁজিতে গেলেন, সেখানেও পাইলেন না। এই তো পণ্ডিত মহাশয় ব্যাকুল হইয়া মুহুর্মুহু নস্য লইতে লাগিলেন। ঊর্ধ্বশ্বাসে নিধিদের বাড়ি গিয়া পড়িলেন। নিধি জিজ্ঞাসা করিল, ঘোষেদের বাড়ি দেখিয়াছেন? মিত্রদের বাড়ি দেখিয়াছেন? দত্তদের বাড়ি খোঁজ লইয়াছেন? এইরূপে মুখুজ্জে, চাটুজ্জে, বাঁড়ুজ্জে ইত্যাদি যত বাড়ি জানিত প্রায় সকলগুলোরই উল্লেখ করিল, কিন্তু সকল তাতেই অমঙ্গল উত্তর পাইয়া কিয়ৎক্ষণের জন্য ভাবিতে লাগিল। অবশেষে নিধি নিজে নরেন্দ্রের বাড়ি গিয়া উপস্থিত হইল। শূন্য গৃহ যেন হাঁ হাঁ করিতেছে। বিষণ্ণ বাড়ির চারিদিক যেন কেমন অন্ধকার হইয়া আছে। একটা কথা কহিলে 10টা প্রতিধ্বনি যেন ধমক দিয়া উঠিতেছে। একটা চাকর রুদ্ধ দ্বারের সম্মুখে সোপানের উপর পড়িয়া পড়িয়া ঘুমাইতেছিল। নিধি তাহাকে জাগাইয়া জিজ্ঞাসা করিল, গদাধরবাবু কোথায়? সে কহিল, কাল রাত্রে কোথায় চলিয়া গিয়াছেন, আজও আসেন নাই, বোধ হয় কলিকাতায় গিয়া থাকিবেন। নিধি ফিরিয়া আসিয়া পণ্ডিত মহাশয়কে কহিল, যদি খুঁজিতে হয় তো কলিকাতায় গিয়া খোঁজোগে।
পণ্ডিত মহাশয় তো এ কথার ভাবই বুঝিতে পারিলেন না। নিধি কহিল, গদাধর নামে একটি বাবু আসিয়াছেন, দেখিয়াছ? পণ্ডিত মহাশয় শূন্য গর্ভ একটি হাঁ দিয়া গেলেন। নিধি কহিল, সেই ভদ্রলোকটির সঙ্গে কাত্যায়নী পিসি কলিকাতা ভ্রমণ করিতে গিয়াছেন। পণ্ডিত মহাশয়ের মুখ শুকাইয়া গেল, কিন্তু তিনি এ কথা কোনো ক্রমেই বিশ্বাস করিতে চাহিলেন না। তিনি কহিলেন, তিনি নন্দীদের বাড়ি ভালো করিয়া দেখেন নাই, সেখানেই নিশ্চয়ই আছেন। এই বলিয়া নন্দী আদি করিয়া আর একবার সমস্ত বাড়ি অন্বেষণ করিয়া আসিলেন। কোথাও সন্ধান পাইলেন না। ম্লান বদনে বাড়িতে ফিরিয়া আসিলেন। নিধি কহিল, আমি তো পূর্বেই বলিয়াছিলাম যে এরূপ ঘটিবে, কিন্তু তিনি পূর্বে কোনোদিন এ সম্বন্ধে কোনো কথা বলেন নাই। সিন্দুক খুলিতে গিয়া পণ্ডিত মহাশয় দেখিলেন, কাত্যায়নী ঠাকুরানী শুদ্ধ যে নিজে গিয়াছেন এমন নহে, যত কিছু গহনাপত্র টাকা কড়ি ছিল তাহার সমস্ত লইয়া গিয়াছেন। দ্বার রুদ্ধ করিয়া পণ্ডিত মহাশয় সমস্ত দিন কাঁদিলেন। নিধি কহিল, এ সমস্তই নরেন্দ্রের ষড়যন্ত্রে ঘটিয়াছে, তাহার নামে নালিশ করা হোক, আমি সাক্ষী তৈয়ার করিয়া দিব। নিধি এরূপ একটা কাজ হাতে পাইলেই বাঁচিয়া যায়। পণ্ডিত মহাশয় কহিলেন, যাহা তাহার ভাগ্যে ছিল হইয়াছে, তাই বলিয়া তিনি নরেন্দ্রের নামে নালিশ করিতে পারেন না। নিধিকে লইয়া পণ্ডিত মহাশয় কলিকাতায় আসিলেন। একদিন 2 প্রহরের রৌদ্রে পণ্ডিত মহাশয়ের শ্রান্ত স্থূল দেহ কালীঘাটের ভিড়ের তরঙ্গে হাবুডুবু খাইতেছে, এমন সময়ে সম্মুখে একটি 2nd ক্লাসের গাড়ি আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মহাশয়ের মন্দির দেখা হইয়াছে, কালীঘাট হইতে চলিয়া যাইবেন তাহা চেষ্টা করিতেছেন। গাড়ি দেখিয়া তাহা অধিকার করিবার আশায় কোনো প্রকারে ভিড় ঠেলিয়া ঠুলিয়া সেই দিকে উপস্থিত হইলেন। দেখিলেন, গাড়ি হইতে প্রথমে একটি বাবু ও তাহার পরে একটি রমণী হাসিতে হাসিতে পান চিবাইতে চিবাইতে গাড়ি হইতে নামিলেন ও হেলিতে দুলিতে মন্দিরাভিমুখে চলিলেন। পণ্ডিত মহাশয় সে রমণীকে দেখিয়া অবাক হইয়া গেলেন। সে রমণীটি তাঁহারই কাত্যায়নী ঠাকুরানী। তাড়াতাড়ি ছুটিয়া তাহার পার্শ্বে আসিয়া উপস্থিত হইলেন। কাত্যায়নী তাহার উচ্চতম স্বরে কহিলেন, কে রে মিনসে, গায়ের উপর আসিয়া পড়িস যে, মরণ আর কি। এইরূপ অনেকক্ষণ ধরিয়া নানা গালাগালি বর্ষণ করিয়া অবশেষে পণ্ডিত মহাশয় তাহার চোখের মাথা খাইয়াছেন কিনা ও বুড়া বয়সে এরূপ অসদাচরণ করিতে লজ্জা করেন কিনা জিজ্ঞাসা করিলেন। পণ্ডিত মহাশয় 2টি প্রশ্নের কোনোটিরই উত্তর না দিয়া হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার মাথা ঘুরিতে লাগিল, মনে হইল যেন এখনই মূর্ছিত হইয়া পড়িবেন। কাত্যায়নীর সঙ্গে যে বাবু ছিলেন, তিনি ছুটিয়া আসিয়া তাহার স্ত্রীকের বাড়ি পণ্ডিত মহাশয়কে 2-1টা গোঁজা মারিয়া ও বিজাতীয় ভাষায় যথেষ্ট মিষ্ট সম্ভাষণ করিয়া ইংরাজি অর্ধস্ফুট স্বরে পাহারাওয়ালা পাহারাওয়ালা করিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। পাহারাওয়ালা আসিল ও পণ্ডিত মহাশয়কে ঘিরিয়া 10,000 লোক জমা হইল। বাবু কহিলেন, এই লোকটি তাহার পকেট হইতে টাকা তুলিয়া লইয়াছে। পণ্ডিত মহাশয় ভয়ে আকুল হইলেন ও কাঁদো কাঁদো স্বরে কহিলেন, না বাবা, আমি লই নাই। তবে তোমার ভ্রম হইয়া থাকিবে, আর কেহ লইয়া থাকিবে। চোর চোর বলিয়া একটা ভারী কলরব উঠিল। চারিদিকে কতকগুলো ছোঁড়া জমিল। কেহ তাহার টিকি ধরিয়া টানিতে লাগিল, কেহ তাহাকে চিমটি কাটিতে লাগিল। পণ্ডিত মহাশয় থতমত খাইয়া কাঁদিয়া ফেলিলেন। তাহার ট্যাকে যত টাকা ছিল সমস্ত লইয়া বাবুটিকে কহিলেন, বাবা, তোমার টাকা হারাইয়া থাকে যদি তবে এই লও, আমি ব্রাহ্মণের ছেলে, তোমার পায়ে পড়িতেছি, আমাকে রক্ষা করো। ইহাতে তাহার দোষ
অধিকতর সপ্রমাণ হইল। পাহারাওয়ালা তাহার হাত ধরিল। এমন সময়ে নিধি চোখ মুখ রাঙাইয়া ভিড় ঠেলিয়া আসিয়া উপস্থিত হইল। নিধির এক সুট চাপকান প্যান্টুলুন ছিল। কলিকাতায় সে চাপকান প্যান্টুলুন ব্যতীত ঘর হইতে বাহির হইত না। চাপকান প্যান্টুলুন পরা নিধি আসিয়া যখন গম্ভীর স্বরে কহিল, কোন হ্যায় রে, তখন অমনি চারিদিক স্তব্ধ হইয়া গেল। নিধি পকেট হইতে এক টুকরা কাগজ ও পেন্সিল বাহির করিয়া পাহারাওয়ালাকে জিজ্ঞাসা করিল তাহার নম্বর কত ও সে কোন থানায় থাকে, এবং উত্তর না পাইতে পাইতে সম্মুখস্থ ছ্যাকড়া গাড়ির কোচম্যানকে জিজ্ঞাসা করিল, লাল দিঘির এন্ড্রু সাহেবের বাড়ি জানো? পাহারাওয়ালা ভাবিল না জানি এন্ড্রু সাহেব কে হইবে, ও দাড়ি চুলকাইতে চুলকাইতে বাবু বাবু করিতে লাগিল। নিধি তৎক্ষণাৎ ফিরিয়া দাঁড়াইয়া সেই বাবুটিকে জিজ্ঞাসা করিল, মহাশয় আপনার বাড়ি কোথায়, নাম কি? বাবুটি গোলমালে শট করিয়া সরিয়া পড়িলেন, এবং সেই পাহারাওয়ালাটিও অধিক উচ্চবাক্য না করিয়া ভিড়ের মধ্যে মিশিয়া পড়িল। ভিড় চুকিয়া গেল। নিধি ধরাধরি করিয়া পণ্ডিত মহাশয়কে একটি গাড়িতে লইয়া গিয়া তুলিল এবং সেই রাত্রেই দেশে যাত্রা করিল। বেচারি পণ্ডিত মহাশয় লজ্জায় দুঃখে কষ্টে বালকের ন্যায় কাঁদিতে লাগিলেন। নিধি কহিল, কাত্যায়নীর নামে গহনা ও টাকা চুরির নালিশ করা যাক। পণ্ডিত মহাশয় কোনো মতে সম্মত হইলেন না। দেশে ফিরিয়া আসিয়া পণ্ডিত মহাশয় করুণার সমুদয় বৃত্তান্ত শুনিলেন। তিনি কহিলেন, এ গ্রামে থাকিয়া আর কি করিব, শূন্য গৃহ ত্যাগ করে কাশী চলিলাম। বিশ্বেশ্বরের চরণে এ প্রাণ বিসর্জন করিব। এই বলিয়া পণ্ডিত মহাশয় ঘর দুয়ার সমস্ত বিক্রয় করিয়া কাশী চলিলেন। পাড়ার সমস্ত বালকেরা তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। অশ্রুপূর্ণ নয়নে তিনি সকলকে আদর করিলেন। এমন একটি বালক ছিল না যে তাহার মুখের পানে চাহিয়া কাঁদিয়া ফেলে নাই। এই রূপে কাঁদিতে কাঁদিতে পণ্ডিত মহাশয় গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন। অনেক লোক দেখিয়াছি, কিন্তু তেমন ভালো মানুষ আর দেখিলাম না। নরেন্দ্রের বাড়িঘর সমস্ত নিলামে বিকৃত হইয়া গিয়াছে। নরেন্দ্র গ্রাম ত্যাগ করিয়া কলিকাতায় চলিয়া গিয়াছে। কোথায় আছে কে জানে। অষ্টাদশ পরিচ্ছেদ। মহেন্দ্র চলিয়া গেলে রজনী মনে করিল, আমিই বুঝি মহেন্দ্রের চলিয়া যাইবার কারণ। মহেন্দ্রের মাতা মনে করিলেন যে রজনী বুঝি মহেন্দ্রের উপর কোনো কর্কশ ব্যবহার করিয়াছে। আসিয়া কহিলেন, পোড়ার মুখী ভালো এক ডাকিনীকে ঘরে আনিয়াছিলাম। রজনীর শ্বশুর আসিয়া কহিলেন, রাক্ষসী, তুই এ সংসার ছাড়খাড় করিয়া দিলি। রজনী ননদ আসিয়া কহিলেন, হতভাগিনীর সহিত দাদার কি কুক্ষণেই বিবাহ হইয়াছিল। রজনী একটি কথাও বলিল না। রজনীর নিজেরই যে আপনার প্রতি দারুণ ঘৃণা জন্মিয়াছিল, সেই ঘৃণার যন্ত্রণায় সে মনে করিল, বুঝি ইহার একটি কথাও অন্যায় নহে। সে মনে করিল, যে তিরস্কার তাহাকে করা হইতেছে, সে তিরস্কার বুঝি তাহার যথার্থই পাওয়া উচিত। রজনী কাহাকেও কিছু বলিল না, একবার কাঁদিলও না। এ কয়দিন তাহার মুখশ্রী অতিশয় গম্ভীর, অতিশয় শান্ত, যেন মনে মনে কি একটা সংকল্প করিয়াছে, মনে মনে কি একটা প্রতিজ্ঞা বাঁধিয়াছে। এই 2 মাস হইল মহেন্দ্র বিদেশে গিয়াছে। এই 2 মাস ধরিয়া রজনী যেন কি একটা ভাবিতেছিল। এতদিনে সে ভাবনা যেন শেষ হইল। তাই রজনীর মুখ অতি গম্ভীর, অতি শান্ত দেখাইতেছে।
সন্ধ্যা হইলে ধীরে ধীরে সে মোহিনীর বাড়িতে গেল। মোহিনীর সহিত দেখা হইল। থতমত খাইয়া দাঁড়াইল। যেন কি কথা বলিতে গিয়াছিল, বলিতে পারিল না, বলিতে সাহস করিল না। মোহিনী অতি স্নেহের সহিত জিজ্ঞাসা করিল, কি রজনী, কি বলিতে আসিয়াছিস? রজনী ভয়ে ভয়ে ধীরে ধীরে কহিল, দিদি, আমার একটি কথা রাখতে হবে। মোহিনী আগ্রহের সঙ্গে কহিল, কি কথা বলো? রজনী কতবার না বলি না বলি করিয়া অনেক পীড়াপিড়ির পর আস্তে আস্তে কহিল, মোহিনীকে একটি চিঠি লিখিতে হইবে। কাহাকে লিখিতে হইবে? মহেন্দ্রকে। কি লিখিতে হইবে? না, তিনি বাড়িতে ফিরিয়া আসুন, তাহাকে আর অধিক দিন যন্ত্রণা ভোগ করিতে হবে না। রজনী তাহার দিদির বাড়িতে থাকিবে। বলিতে বলিতে রজনী কাঁদিয়া ফেলিল।